বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের সেই একদলীয় কর্তৃত্ববাদী শাসনকে চ্যালেঞ্জ করে জন্ম নেওয়া মেধাবী তরুণদের সংগঠন আজকে যে আমরা 24-এর গণ অভ্যুত্থান জেনজি সফল করেছে, তরুণরা লড়াই করেছে, আমি মনে করি এই লড়াইয়ের প্রেরণাও আমরা পেয়েছি জাসদের প্রতিরোধের সংগ্রাম থেকে। এবং আমি একটু দেরিতে এসেছি, স্বপন ভাই আগেই বলছিল যে ভাই তুমি আসবা কিনা। আমি আমাদের একটা ডকুমেন্টারি তৈরির কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, ওখান থেকে জাস্ট এসেছি। কারণ হচ্ছে আজকের এই দিনে যদি আসলে এখানে না আসতাম এটা ভুল হতো অনেক দিক থেকে। প্রথমত জাসদের যে রাজনৈতিক জন্ম এবং তার যে ধারাবাহিক সংগ্রাম এবং বাংলাদেশের পরবর্তী পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটার সাথে আমাদের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের কিছুটা মিল রয়েছে। জাসদ সেই সময়ে মুক্তিযুদ্ধের পরপর শেখ মুজিবুর রহমানের মতো ওই সময়ের একজন জনপ্রিয় এবং প্রভাবশালী নেতা এবং তার শাসনকে চ্যালেঞ্জ করে জন্ম নিয়েছিল এবং এই জাসদকে গ্রহণ করেছিল সেই সময়ে বিশেষ করে তরুণ, শিক্ষিত এবং সাধারণ মানুষও। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কলেজগুলোর নিয়মিত যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে জাসদের নেতৃবৃন্দ জয়লাভ করেছে এবং জাসদের একটা জয় জয়কার ছিল। তরুণ থেকে শুরু করে প্রবীণদেরও বলা চলে একটা অংশকে তারা সে সময় তাদের পক্ষে নিতে সক্ষম হয়েছিল। কিন্তু পরবর্তী রাষ্ট্রীয় যে নিপীড়ন এবং দমন পীড়নের নীতি এবং অস্ত্রের মুখে আসলে জাসদের দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। মান্না ভাইয়ের সাথে, রব ভাইয়ের সাথে ইনফরমাল আলাপে বলছিলাম বোঝার জন্য যে ভাই এই রকমের একটা সংগঠন তৈরি করে এত মেধাবী লোকজনের সংশ্লিষ্টতা ছিল, কিন্তু জাসদের সংকটটা কেন তৈরি হলো। তো মান্না ভাই, রব ভাইয়ের আলোচনায় দুটো বিষয় আমি বুঝতে পেরেছিলাম এবং আমার রাজনৈতিক পথ চলায় আমি এই দুটো বিষয়ের অভিজ্ঞতা অর্জন করেছি। যে একটা ছিল সেই সময় রাষ্ট্রযন্ত্রের যে একেবারেই একটা চরম দমন পীড়ন এবং কিছুটা নেতৃবৃন্দের একটু সিদ্ধান্তের কিছু ভুল পদক্ষেপ এবং একটা আর্থিক সংকট। ঠিক সেই সংকটটা আমরা ফেস করেছি। আমরা যখন এই শেখ হাসিনার এরকমের একটা প্রভাবশালী, পরাক্রমশালী কর্তৃত্ববাদী শাসনকে চ্যালেঞ্জ করেছিলাম, আন্দোলন সংগ্রাম করেছিলাম, সে সময় আমরাও কিন্তু একটা প্রচন্ড রকমের দমন পীড়নের শিকার হয়েছিলাম। তো আজকে এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছে, আমাদের সৌভাগ্য যে তারা আমাদের প্রতিটি সংকটে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা যখন রাজপথে রক্তাক্ত হয়েছি তারা হসপিটালে গিয়ে মাথায়, শরীরে একটা আশীর্বাদের হাত বুলিয়ে দিয়েছে, আমাদের জন্য আবার রাজপথে দাঁড়িয়েছে, সেটা আমাদেরকে এনকারেজ করেছে। যেটা আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি ওনার প্রায় অনেকগুলো বক্তব্য শুনেছিলাম। ইনফরমালি ফর্মাল উনি বলেছিলেন ভাই আমাদের ছাত্ররা কোথায়, আমাদের তরুণরা কোথায়, তারা আন্দোলনে আসছে না কেন, তাদেরকে আমাদের কানেক্ট করতে হবে, তোমরা তো তরুণ, তোমরা চেষ্টা করো। আমি মহাসচিবকে বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত তরুণদেরকে কানেক্ট করেছি, তরুণদেরকে রাস্তায় নামিয়েছি এবং গণ অভ্যুত্থান সফল হয়েছে। আশা করি আপনি এখন একটা তৃপ্তি আছে যে অন্তত আপনি এই রকম একটা পরিবর্তনের সাক্ষী এবং দেখেছেন এবং আপনি নিজেও এই বয়সে অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং আপনারা আমাদের অনুপ্রেরণা ছিলেন। তো এই জন্য বলছি যে জাসদের এই জন্মদিনের এই দিনে যদি আসলে আমরা না আসতে পারতাম এটা আমার জন্য একটা কষ্টের হতো। তো আজকের এই দিনে জাসদের এই গণতান্ত্রিক লড়াইয়ের আত্মদানকারী নেতৃবৃন্দ থেকে শুরু করে এখনো যারা জীবিত আছেন তাদের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা। একই সাথে আজকের এই সময়ের জাতীয় সংকটের একটি কথা বলে শেষ করতে চাই যে এখনকার আমরা যদি পাবলিক পারসেপশন এবং তরুণদের পারসেপশনটা বুঝতে চাই, যেটা আওয়ামী লীগ কিন্তু অনেক আগেই বুঝে কিছুটা পদক্ষেপ নিতে চেষ্টা করেছিল। এখন এই রাজনীতিতে আপনার কথার বাকযুদ্ধ, মেধার যুদ্ধের পাশাপাশি একটা বড় জায়গা হচ্ছে সাইবার যুদ্ধের জায়গা, সাইবার ওয়ার্ল্ডের ক্ষেত্রটা। এইখানে যেভাবে বিভ্রান্তিকর ভুল ন্যারেটিভগুলো অডিও, ভিডিও বিভিন্ন ফরম্যাটে মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। দেখেন, ইন্ডিভিজুয়াল ভাবে বলতে গেলে যে এই লড়াইয়ের জন্য ব্যক্তিগতভাবে
আমি কিংবা আমার সহকর্মীরা আমরা কি কম স্যাক্রিফাইস করেছি? হাত ভেঙেছে, পা ভেঙেছে, চোখ হারিয়েছে। ঠিক একইভাবে এখানে সিনিয়র নেতৃবৃন্দ এই বয়স আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছিলাম যখন রাজনৈতিক আন্দোলন মুখ থুবড়ে পড়েছিল। জাফরুল্লাহ চৌধুরী আমাদের মাঝে নাই, তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার ওই গণস্বাস্থ্যে আমাদেরকে ডেকে কথা বলেছেন, তিনি অনুপ্রাণিত করেছিলেন আমাদেরকে যে ভাই কিছু একটা করতে হবে, সবকিছু বিএনপির উপরে চেয়ে থাকলে হবে না, বিএনপির অনেক লিমিটেশন আছে, কাজে আপনারা কিছু করেন। সাইফুল ভাই, জুনায়েদ সাকিব ভাই, রব ভাই সে সময় সুস্থ ছিলেন, সব মিটিংগুলোতে অংশ নিয়েছেন, মান্না ভাই, স্বপন ভাই, বাবলু ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমরা দিনের পর দিন আলাপ আলোচনা কথাবার্তার মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদ প্রতিরোধের এই গণতন্ত্র মঞ্চ গঠন করি। বাবলু ভাইয়ের মতো মানুষ এই বয়সেও পুলিশের ধাক্কা খেয়েছেন, সাকিব ভাইয়ের মতো মানুষ গলা টিপে ধরেছে, লাঞ্ছিত হয়েছে, আমরা সবাই লাঞ্ছিত হয়েছি। তো আজকে আমাদেরকে যদি সোশ্যাল মিডিয়াতে বুলিং করে বা সাইবার হ্যারাসমেন্ট করে বলে আমরা সংস্কারের পক্ষের লোক না, আমরা সংস্কার চাই না, আমরা বিএনপি যেটা চাই সেটা চাই, এর চেয়ে ব্যাককল এবং আহাম্মক অকৃতজ্ঞ আর কোনো আছে? কিন্তু একটা শ্রেণী একটা কালেকটিভ ক্যাম্পেইন করছে এই সংস্কার নিয়ে। আমরা আলাপ আলোচনা করেছি, সাকিব ভাই এখানে নাই, সাইফুল ভাই, মঞ্জু ভাই, আমরা চেষ্টা করেছি যে সব পক্ষের সাথে কিভাবে একটা সমন্বয় করে আমরা শেষ পর্যন্ত একটা কনক্লুশনে পৌঁছাতে পারি। তো ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায় আমরা একমত হয়েছি যে যেহেতু অনেকে গণভোট চাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমার দলও গণভোটের পক্ষে, যেটা জাতীয় সংসদের এলইডি ভবনে আমরা ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনায় বলেছিলাম। তো সবাই একমত হয়েছে যে এটা তাহলে গণভোটের মাধ্যমে পাশ করা হবে। এখন ঐক্যমত্য কমিশন যদি এই আলাপ আলোচনাটা আরো 3 মাস আগে শেষ করতে পারত, 6 মাস আগে শেষ করতে পারত, তারা তখন একটা গণভোট করে শেষ করতে পারত। এখন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে ক্যাম্পেইন কিংবা জনসংযোগ করে বেড়াচ্ছেন। আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে, কারণ ইলেকশনের জন্য প্রধান যে বিষয়টা আমাদের সামনে ছিল জুলাই সনদের বিষয়ে ঐক্যমত এবং জুলাইয়ের ঘোষণাপত্র, সেটি হয়েছে। এখন তো নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো ব্যারিয়ার নাই, তো এই নির্বাচনের আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন একটা কালেকটিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। ধান্দাবাজি নাকি ওই পর্দার আড়ালের আলোচনা আমরা জানি। অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন তাহলে আমরা আছি। অনেকে 10টার জায়গায় 15টা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে, শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে নয়। তাই সাইফুল ভাই যেটা বলেছেন সেই কথায় কথা মিলে আমরা বলতে চাই, সবচেয়ে সংস্কারের লড়াই বিএনপির 10 দফা থেকে 27 দফা, 27 দফা থেকে 31 দফা এবং 31 দফা থেকে এই জুলাই ঐক্যমতে বিএনপিকে অনেকগুলো দাবিতে একমত করানোর ক্ষেত্রে গণতন্ত্র মঞ্চ, আমার এবি পার্টির আমাদের ভূমিকা আছে। কারণ সবাই মিলে তো রাষ্ট্রটা গড়তে হবে, কোনো কিছু চাপিয়ে দিয়ে তো হবে না, অনেক করে খেতে হবে না। তো কাজে আজকে যে গণভোটের দাবিটা তোলা হচ্ছে, সহজ ভাষায় আপনারা একটু বুঝেন এবং বলেন। ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সময় বাকি আছে নির্বাচন আগে 1 মাস। 1 মাসের আগে কি একটা গণভোট সম্ভব? এবং এই দুর্বল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায়, আকাশের মেঘের মতো বদলায়, এক এক সময় এক এক পজিশন নেয়, আমরা দেখি এক এক জনের কথাবার্তা। সো এখন আমরা মনে করি যে এই গণভোট নিয়ে যদি আমাদের এই বিভক্তি এবং বিভাজন থাকে, তাহলে আমরা যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, তাদেরকে পরাজিত করেছি, তাদেরকে রাজনীতিতে সুযোগ না দেওয়ার কথা বলছি, তারাই কিন্তু সুযোগ নেবে, একটা অন্যরকমের পরিস্থিতি ক্রিয়েট করে। জার্মানির কিছু জায়গায় এক মিনিস্টার আসছিল, উনি অর্থনৈতিক আঞ্চলিক শান্তি স্থিতিতে কোঅপারেশনের দায়িত্ব বোধহয় পালন করে। তোমাকে আমি পরিষ্কারভাবে বলছিলাম যে তোমাদের দেশের নাৎসিরা যেই কারণে নিষিদ্ধ, এইখানে আওয়ামী লীগ এবং তার দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টি, এগুলো ওই কারণে নিষিদ্ধ এবং আগামী রাজনীতিতে তারা অংশগ্রহণ করবে না, বাট বাকিরা অংশগ্রহণ করবে এবং সবচেয়ে একটা উৎসব মুখর প্রতিযোগিতামূলক ইলেকশন হবে। মহাসচিব এখানে আছেন, ওনারা এত জাতীয় শুনে ব্যস্ত থাকেন, অনেক বিষয় ওনাদের নজরে আসে কিনা জানি না, কিন্তু ঘটনাগুলো পত্র পত্রিকা মিডিয়াতে সবাই আসছে, ব্যাখ্যা বিশ্লেষণ করছে। আমরা যারা লড়াই করেছি বিএনপির সাথে, আমাদের সাথে যদি বিএনপির আচরণটা এমন হয়, জুনায়েদ সাকির এলাকায়
নাস্তিক ধর্মবিদ্বেষী ব্যানার ক্রিয়েট করে তার ছবিতে জুতা ঝাড়ু পেটা করে বিএনপির কর্মীরা আন্দালিব রহমান পার্থর এলাকায় যদি জুতা ঝাড়ু মিছিল করে, আমার এলাকায় যদি আমাকে অবরুদ্ধ করে, রবভাইয়ের এলাকায় তার সমাবেশ পণ্ড করে, মান্নাভাইয়ের এলাকায় বাধার সৃষ্টি করে, তাহলে কিন্তু এটা গোটা দেশের মানুষ না, আন্তর্জাতিক পরিসরও বিএনপির প্রতি একটা চরম একটা বাজে এবং ভুল মেসেজ যাচ্ছে। এই বিষয়টা আপনাদের আমলে নিয়ে কিছু পদক্ষেপ নেওয়া দরকার। আমাদের মতো জাতীয় নেতৃবৃন্দের সাথে যদি এই ঘটনা ঘটে, আমরা চাই আমাদের বিএনপির ভাই বন্ধুরা, জামাতের ভাই বন্ধুরা সবচেয়ে মজলুম ছিল গত 15-16 বছরে, ঘরে ঘুমাইতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, পালিয়ে পালিয়ে বেরিয়েছে। আমাদের সকলের সম্মিলিত লড়াইয়ে এই পরিবর্তন এসেছে। কাজে আজকে যদি আমরা এত অসহিষ্ণুতার পরিচয় দেই, তাই তো শেখ হাসিনার ওই বয়ান এবং ন্যারেটিভই ঠিক হবে যে শেখ হাসিনা সবাইকে দমন পীড়ন করে ঠিক জায়গায় চাপের মুখে রাখতে পেরেছিল। এখন যে আমরা যে গণতান্ত্রিক মুক্ত স্বাধীন পরিবেশের কথা বলছি, দেখেন এখন মিত্ররাই মিল নাই, তারাই একজন আরেকজনকে ধাওয়া দিচ্ছে। তো আশা করি আমাদের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের এই শুভ বুদ্ধির উদয় হবে এবং আগামী ফেব্রুয়ারি নয়, আমরা মনে করি এখন নির্বাচন জানুয়ারিতে হতে পারে। আমি আগেও বলেছি নতুন বছরের নতুন মাসেই জাতীয় নির্বাচন হোক, প্রধান উপদেষ্টা সেই বিষয়ে, রাষ্ট্রপতি সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দিক নির্দেশনা দেব এবং জাতীয় নির্বাচনের একই সাথে গণভোট হবে। জাতীয় নির্বাচনের সাথে গণভোটও জনগণের সমর্থন নিয়ে আগামী সংসদে পাশ হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই সনদ এবং জুলাইয়ের আন্দোলনের আকাঙ্ক্ষায় তরুণদের স্পিরিটের আলোকেই আগামীর নতুন বাংলাদেশ গড়ে উঠবে, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।